মামুনুল হক সাহেব, 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়ের উপর আসার আগে আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, সরকারকে বলতে চাই। কিছু দূর পিছনে গেলেই পাবেন চট্টগ্রাম জামে মসজিদ। এটা হলো চট্টগ্রামের একটা ঐতিহ্য। বাংলাদেশে অনেক বড় বড় মসজিদ আছে, কোন মসজিদের ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাই, কিন্তু এই মসজিদ বানানোর পর থেকে অদ্যাবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মাধ্যমে পরিচালনা হয়ে আসছে। আমি কালকে জুমার নামাজে গিয়েছিলাম, ওখানে দেখলাম একটা জরাজীর্ণ অবস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিছু মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছিল। এখন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে ধ্বংস করে দিয়েছে গত 15-20 বছর। আমাদের মধ্যে নাই নীতি, না নৈতিকতা, না সুশাসন, এবং মানবতার বিরুদ্ধে আমরা সদা সর্বদা কাজ করে যাচ্ছি। মুসলমানদের শিক্ষা দেয় মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে। সুতরাং এই জামিয়া মসজিদকে সুন্দরভাবে মেরামত এবং পুনর্নির্মাণের জন্য আমি এই সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনারা কি এটাতে একমত আছেন? একটু সবাই হাত তুলে দেখান না। আর একটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কক্সবাজারেও বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এখন বৃষ্টি নাই। এখন বুঝেন আল্লাহর রহমত কোথায়। আপনারা মিটিং করতে কোনো কষ্ট পাচ্ছেন না, আরামে আছেন। আবার এখন মেঘ এসে গেছে, রোদও নাই। আল্লাহ আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, কিন্তু আমাদেরকে আমাদের ঈমান ঠিক করতে হবে। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ঈমান নাই। কারণ গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হইতে হবে, কিভাবে মুনাফিক হইতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হইতে হবে, কিভাবে সুদখোর হইতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশে যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাহিরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে। ব্রিটিশের আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধেও যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন ইনশাল্লাহ শুরু হবে। আপনারা সদা সর্বদা প্রস্তুত থাকবেন। আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে, এটা আজকে প্রমাণ দেখছেন। সব জায়গায় বৃষ্টি, আপনাদের মিটিংয়ে বৃষ্টি নাই। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না।
যদিও ডাকাতেরা এখন ক্যালকাটায় আছে, চোরেরা তো বাংলাদেশে আছে। সুতরাং তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না। আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আপনাকে বলতে হবে আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি কথা বলবো, আমার কোনো চাকরের প্রয়োজন নাই। নিজকে প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করেন। আমাদের 11 দলীয় জোটের থেকে তো আপনি সব সময় বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশের দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা। আপনি নতুন ভাবে দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে দেশ পরিচালনা করার ব্যবস্থা নেন। আমাদের অনেক বক্তা এখানে বলেছেন যে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপনাদের বিরুদ্ধে আচরণ করা হবে না। কিন্তু আমাদেরকে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে হবে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আর ভারতের যে গরু সুবর্ণ, কালকে বোধহয় দেখেছেন এই গরুটাকে দৌড়ে নিয়ে গেছে সবাই মিলে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে বর্ডারে যাওয়ার জন্য। শুভেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মস্তান বাংলাদেশে আছে, তার ওস্তাদেরা এখানে আছে। তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছ না, পরনের কাপড় খুলে নেবে। বাংলাদেশের লোক রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে। তোমরা ভারতের স্বাধীনতার জন্য তোমাদের কোন লোক আগে যায় নাই, মুসলমানরাই আগে গিয়েছিল। তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের কোনো অবদান নাই। যেহেতু সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আমি আর বেশি সময় নিতে চাই না। আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে, আমরা যে সংস্কার চাই এটা শফিকুর রহমান সাহেবকে আরো শক্তিশালী করার জন্য না, বা আমাদের বিরোধী দলীয় প্রধান হুইপকে আরো বেশি ক্ষমতাশালী করার জন্য না। আমরা চাচ্ছি আপনাদের ক্ষমতা আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং আমি শফিকুর রহমান সাহেবকে এটাও বলবো, আগামীতে কিভাবে ইলেকশন সুষ্ঠু হবে এখন থেকে আপনাদের লোকদের মাধ্যমে এটা রিসার্চ করেন, গবেষণা করেন। যদি প্রয়োজন হয় ভিন্ন পন্থা অবলম্বন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে পুলিশেরও প্রয়োজন পড়বে না, আর্মিরও প্রয়োজন পড়বে না। বিগত নির্বাচনে সবাই তো ছিল, তারপরেও তো চুরি ডাকাতি হয়েছে, তাহলে ওদের রেখে লাভ কি? আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। আমি আশা করব যারা আজকে এখানে এসেছেন, আপনারা কথাগুলি আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যেখানে যান সবাইকে বলবেন আমরা সংস্কার চাই দেশের মঙ্গলের জন্য। আমি তো একটা মিটিংয়ে বলেছি, তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, 2 বার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন, আর কয় বছর দরকার? তাহলে এই যারা আপনাদেরকে কুপরামর্শ দিচ্ছে তাদের কথা কেন শুনছেন? সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য। এটা কোনো জমাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না। আপনি 2 দিন আগে আমি শুনেছি, কতদূর সত্য বা মিথ্যা আমি জানি না, কোন একটা আর্মির ফাংশনে আপনি বলেছেন যে সংস্কারগুলি আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে আপনি সেটা যত দ্রুত সম্ভব করেন না কেন?
চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। বিরোধী দলের সাথে বন্ধুত্ব করার একটাই শর্ত, সেটা হলো আপনারা আমরা মিলে যে দস্তখতটা করেছি, সেই দস্তখতটা হলো জনগণের পক্ষ থেকে এবং জনগণের রায়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। সেটা হলো সংস্কার। আর ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশে অশান্তি তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই। তাদেরকে চিহ্নিত করেন। আমি শুনেছি আপনি ইতিমধ্যে সচিবালয়ে যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করতেছেন। আপনি কেন চিহ্নিত করেন না? থানায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন, উপজেলায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন। এবং আমি শুনেছি কিছু কিছু বাহিনী যাদের দায়িত্ব হলো শুধু সামরিক সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে কাজ করা, তাদের প্রতিনিধিরা উপজেলায় পর্যায়ে কেন? ওখানে তো কোনো উপজেলা পর্যায়ে প্রয়োজন নাই। যার যেটা কাজ সেটা ডিফাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। বিভিন্ন থানায় ফোর্সেস ইন্টেলিজেন্সের লোকেরা পদায়ন হয়েছে। কি কারণে? ফোর্সেস ইন্টেলিজেন্সের কাজ কি? এয়ারফোর্স, নেভি, আর্মি তারা কি করছে না করছে সেটা দেখা, জনগণের বিষয় দেখা তাদের দায়িত্ব না। তাদেরকে আপনি দুর্নীতিগ্রস্ত করছেন। কারণ যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে 1/3 অশিক্ষিত, আর 1/3 হলো লুটেরা, যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে তাদের সাথে প্রেমপ্রীতি করছেন। দরকার হবে না, আমি শেষ করতেছি। যারা আমাদেরকে ধ্বংস করেছে তাদের সাথে মহব্বত করছেন। ব্যাংকে কোনো টাকা তো নাই, এটা হলো আপনাদের টাকা, জনগণের টাকা লুণ্ঠনকারীদের সাথে, তাদের সাথে কিসের মহব্বত? হাত পা ভেঙে গুঁড়া করে দেন, যাকে যেখানে পান ধরেন। এখানেও যদি কোনোখানে পান তাদেরকে ধরেন, হাত পা গুঁড়া করে দিয়ে থানায় সোপর্দ করেন। এরা হলো দেশের শত্রু, জনগণের শত্রু। আপনারা যারা আসছেন এখানে, আপনাদের একটা নীতি আছে, নৈতিকতা আছে, আপনারা দেশে সুশাসন চান। এর বাইরে যারা আছে, যারা এগুলি বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে যারা এখানে মেহমান, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন দলের মেহমান, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক দফার ঘোষক, ভিন্ন মুজিববাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম সেনাপতি, আজাদির স্বপ্ন, বাংলাদেশের তরুণদের আইকন, বাংলাদেশের পোস্টার বয়, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, মাননীয় সংসদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম। ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমরা ভালো এবং মন্দের মাঝামাঝি আছি। প্রিয় চট্টগ্রামবাসী, আজকে 11 দল ঐক্যের চট্টগ্রামের এই মহাসমাবেশে উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান,
আজকে আমাদের এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, আমাদের সকলের মুরব্বী বীর বিক্রম কর্নেল অলি আহমদ, এবং আরো উপস্থিত আছেন আল্লামা শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা যারা শুনছেন। প্রধানমন্ত্রীর মন খারাপ। প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা, যৌক্তিক সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদেরকে করতেই হবে। আমরা খুবই স্পষ্টভাবেই বলেছিলাম যে দেশে সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। আজকে হারে হারে বাংলাদেশের জনগণ সেটা দেখতে পাচ্ছে। ব্যাংক দখল শুরু হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংকে নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। আপনি যতই অস্বীকার করুন না কেন, আমরা জানি এস আলমের গাড়িতে চড়ে কে বাংলাদেশের সংবর্ধনা নিয়েছিল। এস আলমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংককে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটাও বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণ জানছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। বিদ্যুতের দাম নজিরবিহীন ভাবে বৃদ্ধি করা হয়েছে। গ্রামে গঞ্জে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, দিনে 8 বার 10 বার করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের দাম এই সরকারকে বাড়াতে হবেই, কারণ এই সরকার আওয়ামী লীগের সরকারের করা অসম চুক্তিগুলো এখনো বহাল রেখেছে। আপনি আদানির চুক্তি আপনাকে বাতিল করতেই হবে, না হলে আপনি বিদ্যুতের দাম কোনোদিনই বাংলাদেশে কমাতে পারবেন না। ফলে আপনি আদানির চুক্তি বহাল রাখবেন, আপনি ইসলামী ব্যাংকে নতুন করে ইসলামের হাতে তুলে দিবেন, আপনি দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না, আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। ফলে সরকারের কাছে আমরা বলবো যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, দুদক সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকালকে এই খবর দেখলাম যেই আপনাদের চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে এসেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে। সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। জনসংশ্লিষ্ট ইস্যুতে বিরোধী দলকে সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি গত 2-1 দিন আগেই বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার এসেছে, এবং আমরা গতকালকে এই মৌলভীবাজারে সীমান্তে আবার একজন বাংলাদেশি হত্যার খবর পেয়েছি। বলে উনি এসে যেই সুসম্পর্ক এবং বন্ধুত্বের কথা বলেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে, নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালেই হয়ে গিয়েছিল। 1947 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল বাংলা স্বাধীন সার্বভৌম হবে। 1971 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল। 2024 সালে পুনরায় আবার ফয়সালা হয়ে গিয়েছিল
বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না, বাংলাদেশে কারোর সাথে বাংলাদেশ আপোষ করবে না, মর্যাদা এবং ন্যায় নীতির ভিত্তিতেই বাংলাদেশ সকলের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে এটাই অনুরোধ, এটাই আহ্বান নিয়ে এসেছি যে 11 দলীয় ঐক্য মাঠে আছে, জনগণের সাথে আছে এবং আমাদেরকে প্রথম থেকেই শুরু থেকে এই নতুন গজিয়ে ওঠা স্বৈরতন্ত্রকে ঠেকিয়ে দিতে হবে। সরকারকে সর্বস্তরেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে চট্টগ্রামে কারা জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলতে চেয়েছিল, আপনারা সেটা ঠেকিয়ে দিয়েছিলেন। এরকম প্রত্যেকটি জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা যাবে, দুর্নীতি স্বৈরাচারের পক্ষে যারা যাবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে, প্রত্যেকটা মন্ত্রীকে জবাবদিহিতার আনতে হবে। সেই দায়িত্ব আমরা সংসদে পালন করব এবং আপনারা যারা মাঠে আছেন, জনগণের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকেও সেই দায়িত্ব পালন করে যেতে হবে। সরকারের হাতে খুব বেশি সময় নেই যদি সরকার এইভাবেই চলতে থাকে। ফলে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, জনগণের পক্ষে আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসুন, নতুন বাংলাদেশের পক্ষে আসুন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আবারও নতুন করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আবারও দেখা হবে। লড়াই আমাদের চলমান থাকবে, সংগ্রাম আমাদের চলমান থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বাইসব, আল্লাহর অশেষ মেহেরবানিতে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশ চূড়ান্তভাবে সফল হতে চলেছে। আপনারা কি আমিরে জামাতের বক্তব্য শুনতে চান? আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে সর্বশেষ জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাষণ প্রদান করবেন বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, নতুন বাংলাদেশ গঠনের সংগ্রামী ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় জাতীয় ঐক্য চট্টগ্রাম বিভাগীয় আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তরুণ জননেতা জনাব নাহিদ ইসলাম, বীর চট্টলা তথা বাংলাদেশের মানুষের অহংকার, মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে জীবন বাজি রেখে অস্ত্র যারা হাতে নিয়েছিলেন, আপনাদের সেই অহংকার ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, এলডিপির সম্মানিত চেয়ারম্যান, মঞ্চে রয়েছেন এই উপমহাদেশের প্রসিদ্ধ হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির। মঞ্চে উপবিষ্ট রয়েছেন খেলাফত মজলিস, এবি পার্টি সহ
জাগভা সহ বিভিন্ন পার্টির সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, প্রিয় চট্টলাবাসী, আমি মহান রবের শুকরিয়া আদায় করছি। জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আপনাদের সামনে আজকে আমাদেরকে এখানে দাঁড়াবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান। এই চট্টগ্রাম দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে। এই চট্টগ্রাম মহান মুক্তিযুদ্ধের আওয়াজ এবং আহ্বান, স্বাধীনতার ঘোষণা সারা দেশবাসী বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছে। এই চট্টগ্রাম আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগ চত্বরে যারা বাজার বসিয়েছিল তাদের দুঃস্বপ্নকে তছনছ করে দিয়েছিল। হেফাজতে ইসলামের আহ্বানে এই চট্টগ্রাম আরো গর্বিত। বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। সত্যি আপনারা ভাগ্যবান। এইরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথা থাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে না, নিজেদের সন্তানকে বুহা বলতে নাই, আরে নিজের ছেলে কানা হলেও তো পদ্মলোচন। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে পিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে ৯.৫ ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? হ্যাঁ, জনগণ সমর্থন দিবে, প্রশংসা করবে। জনগণ যখন দেখবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক। কিন্তু জনগণ যখন দেখবে 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সংসদে তারা বলেন তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। ভালো কথা, কিন্তু 70% মানুষ যে ভোট দিয়ে বলেছে গণভোটের গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? 51% বুঝতে পারলেন, 70% বুঝতে পারেন না?
হ্যাঁ, 9 সাড়ে ঘন্টা বললে আসলে হিসাব মিলাইতে সমস্যা হবে। হিসাব মিলানোর জন্য ভালো মানুষ পাশে রাখুন, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, যাদের অন্তরে দেশপ্রেম আছে, মানবতাবোধ আছে, চরিত্র যাদের উন্নত, যারা চাঁদাবাজদের থাঙ্গিদার নয়, তাদেরকে বসান। একজন কুখ্যাত ব্যাংক ডাকাত, তার গাড়িতে চড়ে যারা রিসিপশন নেবে, তাদের দ্বারা আপনার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না। প্রিয় দেশবাসী, আমরা চেয়েছিলাম জনগণের সকল সমস্যার সমাধান সংসদে হোক, সরকার চায়নি। আমাদেরকে তারা ঠেলে দিয়েছে জনগণের কাতারে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না, এতগুলো মানুষকে ত্যাগ স্বীকার করে এখানে আসতে হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন, জনগণকে অপমান করেছেন। আমরা সেদিনে বলেছিলাম সংসদে কথা বলতে মাননীয় স্পিকারের অনুমতি প্রয়োজন হয়, মাননীয় স্পিকারের রুলিং এর প্রয়োজন হয়। যেহেতু এখানে আমরা সুবিচার পাইনি, আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি, জনগণের বিষয় এখন জনগণের কাছে পেশ করব। সেখানে কোনো স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না, সেখানে মন খুলে কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কি ফয়সালা দেবে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য, আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে, তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। আমরা আলোচনা সংসদে করব না উত্তেজনা বৃদ্ধির জন্য, আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য। এটি আমাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব। কিন্তু যদি আমাদেরকে এই আলোচনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তাহলে মনে রাখবেন মুষ্টিমেয় বিজিবি, যাদের হাতে সরকারের দেওয়া অস্ত্র আছে, তাদের পাশে আজকে যেভাবে হাজার হাজার জনগণ নিরস্ত্র হয়ে বুক পেতে দিয়ে নিজের সীমানা রক্ষার জন্য এগিয়ে গিয়েছে, 18 কোটি মানুষ এইভাবে কারো হাতে বাংলাদেশ ইজারা দেবে না। এই 18 কোটি মানুষের 36 কোটি হাত বাংলাদেশকে পাহারা দিয়ে রাখবে ইনশাআল্লাহ। জাতির সাথে গাদ্দারি করে কেউ পার পাবে না। আমরাও গাদ্দারি করলে জাতি আমাদেরকেও ক্ষমা করবে না। আমরা জাতিকে কথা দিয়েছি, কথা দিচ্ছি, আমরা জাতির সাথে আমরা গাদ্দারি করব না ইনশাআল্লাহ। জীবনের বিনিময়ে হলেও আমাদের দেওয়া কথা আমরা রক্ষা করব। সম্মানিত বন্ধুগণ, জনগণ আশা করেছিল ইন্টারিম গভর্নমেন্টের পরে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজি বন্ধ হবে। বাংলাদেশের কোন জায়গায় চাঁদাবাজি বন্ধ হয় নাই, হয়তোবা চিটাগাঙ্গে বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজি এখানে চালু আছে। রেট কি বেড়েছে না কমেছে? এই চাঁদাবাজ কারা জনগণ কি জানে না? জনগণ কি চিনে না? মাননীয় প্রধানমন্ত্রী, চাঁদাবাজকে আপনি সামাল দিন। আপনি কথা দিয়েছিলেন আপনি ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই, বলে যাচ্ছি, বলেই যাব। এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না, আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? আমাদের পরিষ্কার কথা,
গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যদি না করেন তাহলে যেভাবে 96 সালে নিজেরাই শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের বিল নিজেরা এনে পাশ করতে বাধ্য হয়েছিলেন, এই রেফারেন্ডামও বাস্তবায়ন করতে আপনারা বাধ্য হবে। ভালোই ভালোই মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দিবেন না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারায় থাকতে চাই, আমাদেরকে থাকতে দিন। আমাদেরকে সুড়সুড়ি দিবেন না, নতুন করে সুড়সুড়ি দেওয়ার কিছু নেই। হুমকি ধমকি দিবেন না। মাঝে মাঝে হুমকি ধমকি দেওয়া হয়, জেলের ভয় দেখানো হয়। ফাঁসিকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে জেলের ভয় দেখাবেন না। দেশ এবং জনগণের জন্য ফাঁসি বরণ করতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য জীবন দিতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য একবার নয় বারবার জেলে যেতে হয় প্রস্তুত। কিন্তু এই জেলের তালা স্থায়ী নয়, চাবিওয়ালাও স্থায়ী নয়। তালাও পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়, এটা মাথায় রাখতে হবে। একদল ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছে, খাল বিল নদী নালা দিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা কোন দিকে যাবেন? আমরা চাই না আপনাদের এই পরিণতি হোক। আমরা চাই না একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জনগণের ক্ষতি আপনারা করুন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দীর্ঘকাল বসে বসে আপনাদেরকে এই সুযোগ দেব না। সুযোগের সময় খুবই সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হন তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুনার জন্য প্রস্তুত থাকতে হবে। চট্টলাবাসী জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম আমার বিবেচনায় বর্তমান চলমান রাজনীতির তিনি হচ্ছেন সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তিনি বলেছেন, দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে যদি আরেকটি বিপ্লব করতে হয় সেটা হবে ইনশাআল্লাহ বীর চট্টলা থেকে। আপনারা সূচনা করতে রাজি আছেন? দেশের জন্য আরেকবার বুক পেতে দিতে রাজি আছেন? আমরাও ঢাকা থেকে আপনাদের সাথে চলে এসে রাজপথে একাকার হয়ে একসাথে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য মাধ্যমে আমাদের সমাবেশ এখানে সমাপ্ত। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, কর্নেল অলি সাহেব দিয়েছেন। আবার আমি দেখছি আপনারা সবাই ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।